বিশেষ করে আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করি যে আপনারা আমাদের সমালোচনা করেন, যে আপনারা শুধু আমাদের মন্দ দিক তুলে ধরেন না, আমাদের ভালো দিকগুলো আপনারা তুলে ধরেন। সংবাদপত্রের দুটি দিক থাকে, একটা নিউজ আর একটা ভিউজ। নিউজটা মেহরবানি করে অবিকল ডেলিভারি দেন, আর ভিউজে আপনি যা চান সেটা তুলে ধরেন। স্বাধীনতার 54 বছর কেউ যদি বলে যে এই দেশে কোনো উন্নয়ন হয় নাই, আমি তার সাথে একমত হব না। তবে আমি স্পষ্ট গলায় এইটুকু বলতে চাই, উন্নয়নের যেটুকু সম্ভাবনা ছিল অতীতে দেশ যারা পরিচালনা করেছেন তারা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারেননি। দেশকে বদলাবার পরিবর্তে অনেকে নিজেকে বদলিয়েছেন। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল। কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। আব্বাস ভাই সমাজের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের। সাংবাদিক মহলের কাছে প্রত্যাশার কথা জনগণের তিনি জানিয়ে গেছেন এবং কিছু কিছু ব্যাপারে তিনি অভিমান ব্যক্ত করেছেন। আর এইটুকু বাস বিচার আশা করি আপনারা অবশ্যই সিরিয়াস কনসিডারেশনে নেবেন। আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলবো যে বাকি যে তিনটা স্তম্ভ আছে, এই তিনটা স্তম্ভের কোনটাই 4D ভিশনে সমাজকে দেখে না, নিজেকে দেখে না। 4D ভিশন হচ্ছে 4 ডাইমেনশনাল ভিশন, সামনে থেকে, পিছন থেকে, দুই সাইড থেকে। সোসাইটির দুই ধরনের স্টেক হোল্ডাররা এটা দেখেন, একটা অবভিয়াসলি সাংবাদিকরা দেখেন, আর একটা রাজনীতিবিদরা দেখেন। এই দুইটা জায়গায় যদি স্বচ্ছতা এবং ভালো বোঝাপড়া থাকে, একটা সমাজ সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এই দুই জায়গার যে কোনো এক জায়গায় স্বচ্ছতার যদি ঘাটতি হয়, এই সমাজ কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে যায়, হামাগুড়ি দিয়ে যায়, দৌড়ে সামনের দিকে তার গন্তব্যের দিকে যেতে পারে না। বাংলাদেশের অবস্থা বাস্তবে এটি হয়েছে। এই অবস্থায় রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনার প্রয়োজন। তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন তাদেরও বুক টান করে দাঁড়ানো দরকার। বিচারপতি মাহবুব মোর্শেদ তিনি একটা ইতিহাস রচনা করে গিয়েছিলেন। তিনি স্বৈরাচারী আইয়ুবের কথা এবং ইনস্ট্রাকশন শুনেন নাই, এই জন্য ইতিহাসে একজনই মাহবুব মোর্শেদ রিকগনিশন পেয়েছেন। তার রাস্তা ধরে যদি বাকি বিচারপতিরা চলতেন, তাহলে বিচারের পবিত্র অঙ্গন নিয়ে আজকে কেউ কথা তোলার, আঙ্গুল তোলার সাহস করত না। কিন্তু সেটা পারি নাই আমরা। ঠিক সাংবাদিকতার ক্ষেত্রেও তো এমন উজ্জ্বল নক্ষত্র রয়ে গেছে। এই দেশেই, এই সমাজেই তো তার উদাহরণ আছে। আমরা খুবই এনকারেজ করি। বিশেষ করে আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করি যে আপনারা আমাদের সমালোচনা করবেন। আমাদের প্রশংসা করবেন কিনা এটা আপনাদের ব্যাপার, যদি কোনো ভালো কাজ করে থাকে, কিন্তু সমালোচনা করতে ভুলে যাবেন না। আপনার সমালোচনা আপনার ভাষায় করুন, আপনি যে ভাষাটা পছন্দ করেন, আপনার কৌশলে আপনি করুন, যে কৌশল আপনি নিজের জন্য, আপনার গণমাধ্যমের জন্য উপকারী মনে করেন। তবে সব কিছুর উপর দিয়ে আমরা যেন দেশের স্বার্থটাকে বিবেচনায় রাখি। যদি সেটা রাখি, তাহলে এই সমালোচনা আমাদের সংশোধন এবং আমাদের পরিমার্জনে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। আমরা সেটাই চাই। এই জন্য আমরা খোলা মনে এবং ছাড়া গলায় বলি যে আপনারা সাদাকে সাদা বলার আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছেন, আপনারা মেহরবানি করে অন্য কার ক্ষেত্রে কি করবে না করবেন, আমাদের ক্ষেত্রে করবেন। আমরা ভুলের ঊর্ধ্বে নই। ব্যক্তি কিংবা সমষ্টি, ব্যক্তি কিংবা দল কেউ দাবি করতে পারবে না যে আমরা ভুলের ঊর্ধ্বে। আমাদেরও ভুল হয়। আপনারা যদি দর্পণ হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছেই তো ভুল আমাদের ধরা পড়বে। এই জন্য আমরা আমাদের ব্যাপারটা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে গেলাম এবং এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। সংবাদপত্রের দুটি দিক থাকে, একটা নিউজ আর একটা ভিউজ।
নিউজটা মেহরবানি করে অবিকল ডেলিভারি দেন। আর ভিউজে আপনি যা চান সেটা তুলে ধরুন। আপনারটা যে পছন্দ করবে সে কবুল করবে, যে পছন্দ করবে না সে গ্রহণ করবে না। কিন্তু নিউজের ক্ষেত্রে যদি এটা কোনো ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়, তাহলে সেন্স পরিবর্তন হয়ে গিয়ে যিনি কথাটা বলেছেন তার উপরে আসলে সুবিচার হয় না। এবং এইরকম অবিচারের ভিকটিম অনেকেই হন, হয়তো আমিও হই মাঝে মধ্যে। কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা অনেক সময় সেটাকে সামাজিক কোনো অস্থিরতা সৃষ্টি না হোক সেই জন্য আমরা অনেক সময় হজম করে যাই। তবে হ্যাঁ, এটাও ঠিক, আমি একেবারে ডেসপারেটলি বলবো যে আপনারা শুধু আমাদের মন্দ দিক তুলে ধরেন না, আমাদের ভালো দিকগুলো আপনারা তুলে ধরেন। আমরা দুইটাই চাই যে প্যারালাল, পাশাপাশি সমান্তরাল সামনে এসে যাক। তাহলে ভালোটা দেখে যারা ভালো কিছু করতে চায় তারা উদ্বুদ্ধ হবে, আর খারাপটার পরিণতি দেখে যারা ওই রকম চিন্তা করে তারা সতর্ক হবে। এই উদ্বুদ্ধ হওয়া এবং সতর্ক হওয়ার মধ্য দিয়ে যে সমাজ বিল্ড আপ হবে, সেই সমাজটা সত্যি একটা ভালো সমাজ হবে। আমরা একটা মানবিক সমাজ দেখতে চাই। সেই 47, 52, 71, 24 এবং তার মাঝে আরো ছোট অনেকগুলা অধ্যায় বাংলাদেশকে অবজার্ভ করতে হয়েছে, উইটনেস করতে হয়েছে। এই সমস্ত জায়গায় দেশের জন্য, জাতির জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, আমরা সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যে মেয়েটা গতকালকে সবাইকে কাঁদিয়ে চলে গেল, আব্বাস ভাই বলেছেন এরকম আরো বহু হৃদয় বিদারক ঘটনা ঘটে। আমি ব্যক্তি হিসাবে দেখেছি, পড়েছি, জেনেছি, বুঝেছি, চেষ্টা করেছি, সবগুলো না হলেও কিছু কিছু। কিন্তু আমার মনে হয়েছে এরকম নৃশংস পাশবিক ঘটনা সম্ভবত আমার মেমোরিতে আসে না। ঠান্ডা মাথায় আপনজন, যেখানে সে গিয়েছিল ছোট্ট শিশুটি মনের খুশিতে কিছু সময় কাটাবে, সেই জায়গায় তার আপনজন তাকে যেভাবে ধারালো অস্ত্র দিয়ে তার সব কিছুকে ছিঁড়ে ফিড়ে খান খান করে দিয়েছে, এমন নৃশংস ঘটনা আমি শুনি নাই। আমরা দোয়া করি এই মেয়েটাকে আল্লাহ তাআলা জান্নাতের একটা পাখি হিসাবে কবুল করুন এবং তার আপনজনকে আল্লাহ তাআলা প্রশান্তি দান করুন। সারা দেশবাসী কষ্ট পেয়েছে, সারা দেশবাসীকে এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং বিচার নিশ্চিত করার দাবিতে আমাদেরকে এক ও অভিন্ন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এই ক্ষেত্রে নিশ্চয়ই মিডিয়ার একটা বড় ভূমিকা থাকবে, আমি সেই ভূমিকা প্রত্যাশা করে